আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত সমস্ত চরিত্রই কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আবারও আপনাদেরকে জানাই স্বাগত। গল্প শুরুর আগে প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে সেই একই অনুরোধ। আমাদের গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। মনে রাখবেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে পরবর্তী কাজের অনুপ্রেরণা সম। সুতরাং গল্প কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। আজকে শোনাব রিয়া পালের কাহিনী অভিশপ্ত মাতৃত্ব। লেখিকা 2000 সালের 10ই অক্টোবর উত্তর 24 পরগনা জেলার সীমান্তবর্তী শহর বনগাঁতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ইংলিশ অনার্সের 3য় বর্ষের ছাত্রী। কলেজের 2য় বর্ষ চলাকালীন হঠাৎ করেই লেখালেখির জগতে প্রবেশ। লেখার হাতেখড়ি সামাজিক বিষয়ক গল্প দিয়ে। তবে এই অল্প সময়েই ওনার লেখা বিভিন্ন সামাজিক ধর্মী এবং হরর থ্রিলার সিরিজের গল্পগুলি পাঠক মহল থেকে অনেকটা ভালোবাসা এনে দিয়েছে। বর্তমানে বেশ কিছু গল্প সংকলন এবং পত্রপত্রিকাতেও ওনার লেখা ছোট বড় গল্প স্থান পেয়েছে। আজকের গল্পটি অডিও স্টোরি হিসাবে প্রকাশ পাওয়া ওনার প্রথম গল্প। গল্পে রমা দেবীর চরিত্রে জয়াবতী, অশ্মির ভূমিকায় শ্যামা, অভির চরিত্রে অতনু, পুনম রায়ের ভূমিকায় রিমি, লক্ষ্মীর চরিত্রে দেবযানী, ছোট তিতিরের ভূমিকায় দেবাশ্রিতা, বড় তিতির এবং অজানা এক মেয়ের চরিত্রে রাকা, কান্তিচরণের ভূমিকায় শুভদীপ, নালান্ডির চরিত্রে ইন্দ্রিতা, রকুল সাহেব এবং সাংবাদিকের ভূমিকায় বিপ্রতীপ, ডাক্তারের চরিত্রে শীতম। এছাড়া হরিহর কাকু ও গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে আজকের গল্প রিয়া পালের কাহিনী অভিশপ্ত মাতৃত্ব। দেখো অশ্মি, মাতৃত্বতেই একজন নারীর জীবন পূর্ণতা পায়। আমাদের তো বয়স হচ্ছে, বলো। অভি আমাদের একমাত্র সন্তান। আমার মনে হয় এবার একটা নতুন সদস্য এই পরিবারে আসা উচিত। কিন্তু মা, আমি এখনো মানসিক এবং শারীরিকভাবে সন্তান নেওয়ার জন্য প্রস্তুত নই। কাজের এত চাপ, তার উপর নতুন কেসের কাজটাও এখনো শেষ হয়নি। এনজিওর কাজটাও তো আমাকেই একা সামলাতে হয়। নিজের জন্য 1 মিনিট বাড়তে সময় দিতে পারি না। সেখানে এখনই একটা নতুন প্রাণকে জীবনে এনে তাকে সময় দেব কিভাবে? শোনো বৌমা, কর্মব্যস্ততা সারা জীবন থাকবে, কিন্তু একজন নারীর পূর্ণতা তার মাতৃত্বে। নারী হয়ে যদি মাতৃত্বকে উপভোগ না করো, তাহলে তো তোমার নারীত্ব নিয়েই প্রশ্ন উঠবে। কথাটা ঠান্ডা মাথায় ভেবে দেখো। তোমাদের পরে বিয়ে করে আমার পিস্তুত বোনের মেয়ে শিমলির আজ 2 বছরের সন্তান রয়েছে। সেখানে তোমাদের 4 বছর পেরিয়ে গেল। কথাগুলো বলে রান্নাঘরের দিকে চলে গেলেন রমা দেবী। রাত প্রায় 2টো বাজছে। ল্যাম্পশেডের হালকা আলোতে অশ্মিকে আজ বড়ই মায়াময় লাগছে যেন। কিন্তু ও তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না। যত রাতই হোক না কেন, রোজ অভির সাথে বসে ওর একটা করে ওয়েব সিরিজ দেখা চাই। তাহলে আজ কি এমন হলো? অবশ্য কিছুদিন ধরেই অশ্মি যেন কেমন মন মরা থাকে। অভি জানার চেষ্টা করলে অশ্মি কিছু একটা বলে এড়িয়ে যায়। এই কথাটা ভাবতে ভাবতেই অশ্মির কাঁধে হাত রাখল অভি। ঘুম পাচ্ছে অভি, গুড নাইট।
আমার লাইফ পার্টনার রশ্মি, আমাদের জীবনের সমস্যাগুলো আমরা একসাথে সলভ করব। আমার জীবনে যে কোনো সমস্যা, এমনকি সেটা অফিসের হলেও, আমি কিন্তু তোকে শেয়ার করি। আর তাহলে আজ তোর যে কোনো সমস্যা হয়েছে সেটাও আমরা দুজন মিলে সলভ করব। অভি, আমার জন্য তোর জীবনটাও শূন্য হয়ে আছে। হয়তো জীবনের সবচেয়ে বড় সুখ থেকে আমি তোকে বঞ্চিত করছি। স্ত্রী হিসেবে এবং একজন নারী হিসেবে আমি ব্যর্থ অভি, আমি ব্যর্থ। এসব কি বলছিস তুই? ঠিকই তো বলছি। দেখ, আমাদের মধ্যে কিন্তু এটা নিয়ে আগে কথা হয়েছিল। যখন তুই আর আমি দুজনে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হব, তখনই আমরা তার আসার কথা ভাববো। তাহলে এখন এসব কথা কেন অস্মি? মা আজ বলছিল। বুঝেছি সব। দেখ, মা হলো পুরোনো দিনের মানুষ। আমি মাকে বুঝিয়ে বলেছি সবটা। আর আর তুই এটা কিভাবে বললি যে তুই মাতৃত্ব অর্জন করিসনি বলে তুই নারী হিসেবে ব্যর্থ? সিরিয়াসলি অস্মি, তুই সন্তান হিসেবে বাবা মায়ের প্রতি সমস্ত কর্তব্য পালন করিস। এখনো মাসের 1 তারিখ হলে যত ব্যস্ততাই থাক, মামুনির ওষুধ কিনে নিজে গিয়ে দিয়ে আসিস। এ বাড়িতে আমি সন্তান হিসেবে মায়ের প্রতি যত টানা দায়িত্ব পালন করি, তার চেয়ে ঢের বেশি করিস তুই। বাবাকে ঠিক সময়ে চেক আপ করানো, মায়ের কখন কি দরকার, সবটা তো তুই নিজে দেখিস। তারপর নিজের কাজের ক্ষেত্রে লাইফ রিস্ক হলেও তুই কেসগুলো সলভ না করে ছেড়ে আসিসনি কোনোদিন। ফিল্ড থেকে কোনোদিন পালিয়ে আসিসনি। তারপর এনজিও, ওটাও তো প্রায় পুরোটা নিজে সামলাস। অতগুলো বাচ্চার ভবিষ্যৎ গড়ছিস তুই। আমি পুরুষ হিসেবে ব্যর্থ বললে তবু মানা যায়, কিন্তু তুই ইউর জাস্ট পারফেক্ট। নারী জীবনের একমাত্র উদ্দেশ্য কি শুধু সন্তানের জন্ম দেওয়া? দেখ, মাতৃত্ব একটা অনুভূতি আর অনেকটা দায়িত্ব অস্মি। সেটা সন্তানের জন্ম দিয়েও অনেকে অনুভব করতে পারে না। আবার কেউ কেউ ঠিক তোরই মতোই। আমি খুব লাকি অভি। অভিকে জড়িয়ে ধরে বলল অস্মি। আচ্ছা ঠিক আছে, এবারে সব সেন্টিমেন্টাল কথা ছেড়ে কাজের কথায় ফেরা যাক। টিকিট কনফার্ম হয়ে গেছে। ফাইনালি পরশু আমরা বেরোচ্ছি। শুনেছি জায়গাটা নাকি একদম নির্জন, গাছপালায় ঘেরা, মায়াবী পরিবেশ। শহরের কোলাহল থেকে কিছুদিন দূরে একান্তে একটু সময় কাটাবো, এটা ভেবেই কেমন যেন আনন্দ হচ্ছে। কিরে, আনন্দ হচ্ছে না? অস্মি, তুই এখনো হ্যাপি হসনি তাই না? না রে, খুব হ্যাপি আমি। একরাশ সীমাহীন গাঢ় অন্ধকারের বুক চিরে দুপাশের জনহীন প্রান্তরকে পিছনে ফেলে একটা অবিরাম যান্ত্রিক শব্দে সমস্ত প্রাণীকুলকে আচ্ছন্ন করে ট্রেনটা এগিয়ে চলেছে আপন গতিতে। রাতের খাবার খেয়ে একটু ঝিম ধরে গিয়েছিল অভির। আশেপাশের সমস্ত সিটগুলোতে একটু আগে পর্যন্তও কিন্তু বেজায় হুল্লোড় হচ্ছিল, কিন্তু এখন প্রকৃতির নিয়মে সকলেই ঘুমিয়ে পড়েছে। শুধু একজোড়া ক্লান্ত চোখ জানলা দিয়ে চেয়ে আছে আশেপাশের জনহীন প্রান্তরের দিকে। বেশ হালকা ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছে। ওদের ঠিক সামনের সিটেই এক মহিলা তার 4 বছরের মেয়েকে নিয়ে বসেছে। বাচ্চা মেয়েটি এই বয়সী অন্যান্য বাচ্চাদের তুলনায় বেশ শান্তই বলা চলে। এই ছোট্ট বয়সেও এক অদ্ভুত পরিণত বোধের ছাপ রয়েছে ওর চোখে মুখে। মহিলার দেহে অবশ্য তথাকথিত বিবাহিতা নারীর যে সমস্ত চিহ্ন থাকে তার কোনোটাই নেই। হয়তো সিঙ্গেল মাদার বা সেই সমাজের এইসব অনর্থক নিয়ম কানুনকে খুব একটা প্রশ্রয় দেয় না। অস্মি যদিও নিজেও এটাতে বিশ্বাস করে। ভালোবাসা তো মানুষের মনে থাকে, শাঁখা সিঁদুর এসব তো বাহ্যিক উপকরণ মাত্র। আকাশ পাতাল চিন্তা করতে করতে অস্মির চোখ গেল বাচ্চা মেয়েটার দিকে। মেয়েটি মায়ের আঙুলগুলো জড়িয়ে পরম নির্ভরতায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হঠাৎই কেমন একটা মন কেমন করা শূন্যতায় ঘিরে ধরল অস্মিকে। ধীরে ধীরে ঘুম জড়িয়ে এলো ওর 2 চোখে।
অস্মি, আরে এই অস্মি, ওঠ। অভি, আর একটু ঘুমোই না। নে নে নে, ওঠ ওঠ ওঠ, একটু পরেই আগোয়া ঢুকবে, উঠে ফ্রেশ হয়ে নে, আমি চা নিয়ে আসছি। ওকে, উঠছি। অভি চলে যেতেই সামনের সিটে বসে থাকা মহিলা একটু ইতস্তত করতে করতে অস্মিকে বললেন, আপনি কি প্রাইভেট ইনভেস্টিগেটর অস্মিতা রায়চৌধুরী? হ্যাঁ, বাট আপনি কি করে? গত রবিবার টিভিতে এক খুনের কেস সলভের জন্য বিখ্যাত এক নিউজ চ্যানেলে আপনার ইন্টারভিউ দেখেছি বলে মনে হচ্ছে। ও হ্যাঁ, আমি ইন্টারভিউ দিয়েছিলাম। নাইস টু মিট ইউ। আমি পুনম রয়। আপনার মেয়ে কিন্তু খুব সুইট। আগোয়াকে ঘুরতে? না, আমার বাড়ি আগোয়াতেই। ওখানকার পঞ্চায়েতে চাকরি করতাম। 2 মাস হলো ট্রান্সফার নিয়েছি। কেন? যার হাত ধরে প্রাণের শহর ছেড়ে গ্রামে এসেছিলাম, সেই যখন আর নেই, তখন এই অভিশপ্ত গ্রামে থেকে আর কি করব। ইউ মিন? গত বছর আমার হাজব্যান্ড হার্ট অ্যাটাকে মারা গেছেন। তারপর থেকে ওই বাড়ি, ওই গ্রাম যেন আমায় একটা রাতও 2 চোখের পাতা এক করতে দেয়নি। আর পারিনি ওই বাড়ির সব স্মৃতি আঁকড়ে ওখানে পড়ে থাকতে। তিতিরের মুখ চেয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে আসি, কিন্তু একটা বিশেষ দরকারে আমায় আবার ফিরতে হলো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে 2-3 মিনিটের জন্য একটু থেমে পুনম আবার বলল, একটু সাবধানে থাকবেন ওখানে। যদিও আপনাদের সাথে কোনো বেবি নেই, তবুও সেফ থাকবেন। সেফ থাকবো মানে? কেন, কি আছে ওই গ্রামে? গত 3 মাস ধরে প্রতি 15 দিন অন্তর 2 জন করে বাচ্চা মার্ডার হয়েছে ওই অভিশপ্ত গ্রামে। থানা পুলিশ করেও একটাও সিঙ্গেল ক্লু পাওয়া যায়নি। হুইসেলের জোরালো শব্দ জানান দিয়ে দিল ওদের গন্তব্যে ওরা পৌঁছেছে। স্টেশনের পাশের হোর্ডিংয়ে বড় বড় করে লেখা, ওয়েলকাম টু আগোয়া, দ্য পিচফুল ভিলেজ। এতগুলো নিরীহ বাচ্চার মার্ডার হয়েছে, অথচ কেউ কোনো ক্লু পায়নি। আনমনা হয়ে নিজের মনেই বলে উঠল অস্মি। ওই অস্মি, তাড়াতাড়ি খেতে আয়। ওই দেখ, আহা, গরম চিকেন কষার গন্ধ যেন নেশা ধরিয়ে দিচ্ছে, আর থাকা যাচ্ছে না। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। অভি, আমার এখন কিছু ভালো লাগছে না, তুই ডিনার করে নে, আমি পরে খেয়ে নেব। আচ্ছা, তাহলে এখানে এলি কেন আমার সাথে? তোর পছন্দ অনুযায়ী কত সুন্দর একটা জায়গায় এলাম। কোথায় বরকে একটু ভালোবাসবি, তা না, সারাদিন শুধু চিন্তা আর চিন্তা। তোর ভাল লাগে না? উফ, আচ্ছা বাবা, চল, তোকে বোঝাবো সে কি আমার সাধ্য? ডিনার শেষে ব্যালকনিতে এসে বসল অস্মি আর অভি। দূরে পলাশ ফুলের গাছটা গহন কালো অন্ধকারেও একেবারে লাল মিশিয়ে দিয়েছে। বেশ সুন্দর একটা লোকেশন দেখেই হোটেলটা বুক করেছিল অভি। ওদের ব্যালকনির একেবারে সমান্তরালেই বেড়ে উঠেছে এক হাসনুহানার গাছ। হাসনুহানার সুমিষ্ট ঘ্রাণে যেন গোটা বাতাস ভারী হয়ে উঠেছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু অল্প সংখ্যক বাড়ি। এলাকায় জনবসতি বেশ কমই বলা চলে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সবে রাত 9টা। তবে এই রাত 9টায়ও এক সীমাহীন নিস্তব্ধতার চাদর গোটা গ্রামটাকে মুড়ে রেখেছে। দেখে মনে হয় যেন কোনো এক জাদুকর অথবা স্বপ্নদেশের পরী সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে নিদ্রাচ্ছন্ন করে রেখেছে গোটা গ্রামটাকে। তবে এত কিছুর মধ্যেও বারে বারে যেন কিছু একটা এলো পাথারি চিন্তার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলছিল অস্মি। আচ্ছা অস্মি, তোকে ট্রেনে ওই ভদ্রমহিলা কি বলছিলেন রে? জানি না রে, উনি কি বললেন সেটার কুল কিনারা তো আমি নিজেও এখনো করতে পারছি না। এতগুলো বাচ্চার খুব। হ্যাঁ, কি বলছিস এসব? হ্যাঁ রে অভি, এই গ্রামে নাকি প্রতি 15 দিন অন্তর 2 জন করে বেবি মার্ডার হয়েছে এবং এখনো হচ্ছে। না না, আই ডোন্ট থিঙ্ক সো।
এত পিসফুল একটা গ্রামে এ ধরনের ঘটনা? জানি না রে, আমি ওনাকে ডিটেলসে কিছু জিজ্ঞাসা করব তার আগেই তো মেয়েটি চলে গেল। যদিও আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছে, কোনো প্রবলেম হলে যোগাযোগ করবে বলেছে। তাহলে এত চিন্তা করছিস কেন? কেন জানি না, এখানে আসার পর থেকে মনটাকে কিছুতে শান্ত করতে পারছি না। অস্মি, তোর মনে আছে বিয়ের আগে আমরা কত স্বপ্ন দেখতাম? আষাঢ়ের প্রথম বৃষ্টিতে তুই আর আমি একই সাথে ভিজব, বৃষ্টির বড় বড় ফোঁটা তোর চিবুক ছুঁয়ে যাবে, তারপর আমি তোর ওই ভেজা চিবুকের সমস্ত সিক্ততা শুষে নেব একটু একটু করে। কোনো এক গভীর রাত্রে তারাভরা আকাশের নিচে ওই আলোকবর্ষ দূরে থাকা তারাদের গুনব আমরা। কোনো এক শীতের রাতে নদীর গঙ্গার ঘাটে বসে মাটির ভাঁড়ে চা খাবো, আর ঠিক যখন সেই কাঁপুনি ধরা হিমেল বাতাসটা আমাদের সারাটা শরীরে কাঁপুনি ধরিয়ে দেবে, তখন পরম উষ্ণতায় একে অপরকে জড়িয়ে নেব। দেখ অস্মি, আকাশটাকে দেখ, কত অসংখ্য তারা আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। কোনো একদিন হয়তো তুই আমি কেউই থাকবো না এই পৃথিবীতে, সেদিনও কিন্তু থেকে যাবে এই তারাদের দল। অভি। অনেকগুলো দিন পর পরম নির্ভরতায় অভির বুকে মাথা রেখে ওর ওই বুকের মধ্যে অনবরত চলা ঢিপঢিপে শব্দটার সাথে নিজেকে একাত্ম করে ফেলল অস্মি। আমাদের জীবনটা কেমন অদ্ভুত না অভি? আমরা কত স্বপ্ন দেখি, কত ফিউচার প্ল্যানিং করি, অথচ দেখ জীবনটা এতটাই অনিশ্চিত যে আমরা এই মুহূর্তে আছি, আবার পর মুহূর্তে নাও থাকতে পারি। পুরো জীবনটাই আমাদের বর্তমানে, অথচ আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ভয় পাই। সারাদিনের ক্লান্তিতে কখন জানি ঘুমিয়ে পড়েছে অভি। অনেকদিন পর বোধহয় এত নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওর ওই মায়াভরা মুখটার দিকে এক দৃষ্টি চেয়ে বসে রইল অস্মি। তারপর নিজে মনেই হেসে উঠল। ভোর প্রায় 4টে। হঠাৎ একটা প্রবল গোঙানির শব্দে ঘুম ভাঙল অস্মির। অফ সিজন হওয়ায় পুরো হোটেলে ওরা ছাড়া আর কেউ নেই। তাহলে এই গোঙানির আওয়াজটা কোথা থেকে আসছে? মোবাইলের টর্চটা জ্বালিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরোলো সে। আশেপাশের রুমগুলো সবকটাই প্রায় তালা বন্ধ। হোটেলের কেয়ারটেকার মেয়েটি সামনের বারান্দাতেই পায়চারি করছিল। অস্মিকে দেখে বলল, ও দিদিমণি, আপনি এত ভোরে উঠলেন কেন? কিছু সমস্যা হয়েছে নাকি? না, তবে একটা খুব জোরালো কিসের যেন আওয়াজে ঘুমটা ভেঙে গেল, তাই একটু দেখতে বেরিয়েছিলাম। কি জানি দিদিমণি, আবার কোন মায়ের কোল খালি হলো। অস্মির জিজ্ঞাসু দৃষ্টি দেখে মহিলাই আবার পুনরায় বললেন, না জানি কিসের কালো ছায়া নেমেছে আমাদের গায়ে। কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আমার একটা মাত্র মেয়ে দিদিমণি, তারে ওই রাক্ষসী নিয়ে গেল। কত ঝাড়ফুঁক, কত কিছু করলাম, মেয়েটার কিচ্ছু হলো না। একবার ওই ফুলের নেশা যারে ধরে না দিদিমণি, সে আর বাড়ি ফেরে না। আমার মেয়েটাও আর ফিরল না দিদিমণি। কথাটা বলতে বলতেই বুক ফাটা এক আর্তনাদের শব্দে কেঁপে উঠল অস্মি। ওই দেখো দিদিমণি, ওই দেখো, বলেছিলাম না আবার কার সর্বনাশ হলো। ওই দেখো। অস্মি ছুটে এসে হোটেলের সামনের বড় গেটটার কাছে দাঁড়ালো। একটা বাচ্চার সব দেহ নিয়ে যাওয়া হচ্ছে কবর দিতে। বাচ্চাটির মা প্রবল আর্তনাদে আঁকড়ে রয়েছে তার মৃত সন্তানের দেহ। একা ফেলে রেখে চলে গেল গো, এবার আমার কি হবে? ওরে
কোথায় গেলি রে মা আমার? তাড়াতাড়ি আয়। এ দৃশ্য দেখে অশ্মি পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। আমার ছোট্ট মনে মনে মেয়েটা একবার বলল, আমাকে একা ফেলে রেখে চলে গেল। তার কোথায় মানে গেলি রে পুনাম মা? যা বলেছিল কোথায় সবটাই। গেলি তুই? তিতির, তুমি খুব অবাধ্য হয়েছো। তোমাকে কতবার বারণ করেছিলাম গেটের বাইরে বেরোবে না। আর এত ভোরে কোথায় গিয়েছিলে তুমি? আর একটু হলে চিন্তায় চিন্তায় মাম্মা মরেই যেত। ছোট্ট ছোট্ট আঙুলগুলো দিয়ে মায়ের মুখটা চেপে ধরল তিতির। তারপর খুব মিষ্টি করে বলল, সরি মাম্মাম, ফ্লাওয়ারগুলো এত বিউটিফুল ছিল, আন্টিকে বললাম একটা দিতে, কিন্তু আন্টি তো আমাকে দিলই না। কোন আন্টি তিতির? ওই যে বিউটিফুল আন্টিটা এসেছিল না, ওই তো আমাকে ফ্লাওয়ার দেখতে নিয়ে গিয়েছিল। এসব কি বলছিস তিতির? কোন ফ্লাওয়ার? কোন আন্টি? আচ্ছা, আন্টিটা আবার এলে আমি তোমায় ফ্লাওয়ার দেখাতে নিয়ে যেতে বলবো। চিন্তিত মনে তিতিরকে নিয়ে ঘরে ঢুকলো পুনাম। তিতির তোর পাশেই ঘুমোচ্ছিল। দরজা, সামনের গেট সবকিছুই তো বন্ধ ছিল। তাহলে তিতির বাইরে গেল কি করে? ওইটুকু বাচ্চা মেয়ে মেন গেট খুলে বেরিয়ে গেল, আর এত কিছু ঘটে গেল, এদিকে পুনাম টু শব্দটুকুও পায়নি। দুপুরের খাওয়া শেষ করে তিতিরকে পাশে বসালো পুনাম। তারপর মেয়েকে একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, তিতির, তুমি জানো তো মাম্মাম তোমাকে ঠিক কতটা ভালোবাসে। তুমি প্রমিস করো আর কোনোদিনও আমাকে না বলে কোথাও যাবে না। ওকে মাম্মাম। আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আত্মজাকে বুকে নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হলো পুনাম। কিন্তু সে খেয়াল করল না, একজোড়া ক্ষুধার্ত চোখ চেয়ে রয়েছে তার ওই ছোট্ট মেয়েটির দিকেই। এখানে থাকিস না, চলে যা, চলে যা, চলে যা। এই গায়ে অভিশাপ লেগেছে, পুরো ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেবে, এই গ্রামকে ছাড়খাড় করে দেবে ওর অভিশাপ। চলে যা। কে? চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, চলে যা, চলে যা। বিড়বিড় করতে করতে লোকটা মিলিয়ে গেল দূরের কুয়াশায়। এদিকে হোটেলের গেটটার সামনে মৃতদেহ নিয়ে যে ভিড় জমেছিল, সেটাও আস্তে আস্তে কুয়াশার গভীরে মিলিয়ে এলো। এক মায়ের সন্তান হারানোর আরতির তীব্র চিৎকারকে যেন ওই জমাট বাঁধা কুয়াশার দল নিজের মধ্যে গ্রাস করে নিল। অশ্মি স্থানুর মতো দাঁড়িয়ে এসবই ভাবছিল। এমন সময় একটা মৃদু স্পর্শে তার সম্বিত ফিরল। চলুন দিদিমণি, ঘরে চলুন, আর এখানে থাকতে হবে না। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, এখনও তো ঠিক করে আলো ফোটেনি। এই ঘন কুয়াশার মধ্যে একলা দাঁড়িয়ে থাকবেন দিদিমণি? এখানে দাঁড়ালে যদি কোনো বিপদ আপদ হয় তখন? লক্ষ্মী, আমার 30 বছরের জীবনে আমি অনেক রকম বিপদের সম্মুখীন হয়েছি। মৃত্যু আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমি ভয় পাইনি। স্বয়ং মৃত্যুর চোখে চোখ রেখে লড়াই করেছি। লড়াইটা আমার রক্তেই রয়েছে, আমায় নিয়ে ভেবো না। নিচু স্বরে অথচ এক বিরাট আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলে ফেলল অশ্মি। আচ্ছা লক্ষ্মী, আমি একটা কথা বলো তো। তুমি তখন বললে এসব বাচ্চাদের মৃত্যুর কারণ এক পিশাচি। কে এই পিশাচি? প্রায় 1 বছর আগের ঘটনা দিদিমণি। এই গায়েরই একেবারে শেষ প্রান্তরে এক কাল ভৈরবের মন্দির আছে। ওই মন্দিরের পাশেই তো আমাদের এই গায়ের সবচেয়ে শিক্ষিত লোক রকুল চৌধুরীর বাড়ি। বাড়িটা জমিদার বাড়ির মতো না হলেও বেশ বড়। পেশায় তো উনি শিক্ষক ছিলেন, গায়েরই ওই স্কুলে পড়াতেন। ওনার বিয়ে হয় গায়েরই এক দরিদ্র পুরোহিতের মেয়ে নালন্ডির সাথে। নালন্ডির চেহারা যতটা কুৎসিত ছিল, কিন্তু ওর গুণ ছিল ততটাই প্রখর।
ফিট অব্দি কালো কুসকুসে চুল, গায়ের রং আর চুলের রঙের মধ্যে সেরকম ফারাক ছিল না, কিন্তু নালন্দির বাবা তার মেয়েরে একেবারে চোখে হারাতেন। বাকি গায়ের লোকেরা ওকে নানা সময় নানাভাবে রূপের জন্য অপমান করত, কিন্তু নালন্দি কিন্তু থেমে থাকেনি দিদিমণি। পড়াশোনা শেষ করে ওই স্কুলেই শিক্ষিকা হয়ে চাকরিতে জয়েন করে। সেখানেই তো রকুল চৌধুরীর সাথে আলাপ হয়, দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারপরে বিয়েও করে দুজনে, কিন্তু বিয়ের 3 বছর পেরিয়ে গেলেও নালন্দি মা হতে পারছিল না। আমাদের এই গায়ে আবার বিয়ের 2 বছরের মধ্যে সন্তানাদি নিয়ে নিতে হয়, না হলে সেই মেয়েরে গায়ের লোকেরা অপয়া বলে ধরে নেয়। তখন কাল ভৈরবের মন্দিরে সেই মেয়েরে নিয়ে গিয়ে পুজোর আয়োজন করতে হয়। উনি পুজোয় সন্তুষ্ট হলে সেই মেয়ের তাড়াতাড়ি গর্ভবতী হয়। নালন্দির ক্ষেত্রেও তেমনই হলো। পুজোর 1 মাসের মধ্যেই ও গর্ভবতী হলো। কিন্তু কি? কিন্তু সেই বাচ্চার শরীর হয় মানুষের, কিন্তু মাথাটা ঠিক যেন রাক্ষসের মতো, দেহের তুলনায় বিশাল বড়, সামনের দাঁত দুটো বাইরে বেরিয়ে সে একেবারে কদাকার রূপ। নালন্দি বাচ্চাটারে নিয়ে মন্দিরে যায়। মন্দিরের পুরোহিত মশাই কান্তিচরণ বাবু ভবিষ্যৎবাণী করেন বাচ্চাটা নাকি গ্রামের জন্য অভিশাপ ডেকে এনেছে। তৎক্ষণাৎ বাচ্চাটারে বলি দিতে হবে, ভগবানকে সন্তুষ্ট করে অভিশাপ কাটাতে হবে। কিন্তু কোন মা তার সন্তানের মৃত্যু দেখতে পারে বলুন তো দিদিমণি? নালন্দি অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু ওর কথা কেউ শুনল না, কেউ কানে নিল না ওর কথা। ওর সামনেই ওর বাচ্চার বলি দেয়া হয়। পুরোহিত মশাই ঘোষণা করেন, যেহেতু ওই বাচ্চারের নালন্দি পৃথিবীতে এনেছে, তাই পাপ মুক্ত হওয়ার জন্যে ওরে ওই বাচ্চার বলির রক্তেই স্নান করতে হবে। সেও আবার অমাবস্যা বা পূর্ণিমার রাতেই করতে হবে। স্নানের দিন যত এগিয়ে আসে নালন্দি তত পাগলের মতো হয়ে যায় দিদিমণি। মন্দিরের পেছনেই তো ওর বাচ্চার কবর দেয়া হয়, সেখানেই সারাদিন বসে বসে পলাশ ফুল চিবত আর কার সাথে যেন বিড়বিড় করে কথা বলতো। অবশেষে অমাবস্যার দিন, যেদিন রক্ত দিয়ে ওকে স্নান করানো হবে, সেদিনই সারা গায়ে ও অভিশাপ দেয়, এই গায়ে কোনো বাচ্চা থাকবে না, একেবারে নিঃস্ব হয়ে যাবে, এই গা ধ্বংস হয়ে যাবে। এই ঘটনার পর রকুল সাহেব নালন্দির অনেক চিকিৎসা করান, প্রায়ই আত্মহত্যা করতে যেত আর কোনো না কোনোভাবে বেঁচে যেত। কিন্তু শেষে একদিন ও সফল হয়ে যায়, নালন্দি আত্মহত্যা করে। তারপর থেকে রকুল সাহেবও নিজেরে ঘরবন্দি করে নেন, খুব প্রয়োজন ছাড়া বাড়ির থেকে বেরোন না। আর স্ত্রীর সন্তানের মৃত্যু শোক তো স্কুলের চাকরিটাও তাই ছেড়ে দিয়েছিলেন। রকুল চৌধুরী এখনো ওই বাড়িতেই থাকেন? অনেকে তো বলেন উনি আর এই গায়ে থাকেন না, কিন্তু জানেন দিদিমণি, ওই বাড়ির থেকে মাঝে মাঝে কান্নার শব্দ ভেসে আসে। অনেকে আবার মনে করেন। কি মনে করেন? কিছু না দিদিমণি, আমার আবার একটু কাজ আছে, বেশি বেলা হয়ে গেলে মালিক আবার খুব রাগ করবেন। আমি আজকে যাই, কেমন? আমি আজকে যাই। কথাটা বলেই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে গেল লক্ষ্মী। লক্ষ্মী চলে যেতেই ধীরে ধীরে বড় গেট পেরিয়ে হাঁটতে থাকলো অস্মি। একরাশ কষ্ট যেন ওর গলার কাছটায় দলা পাকিয়ে আছে। কুসংস্কার মানুষকে যে ঠিক কতটা নিচে নিয়ে যেতে পারে, এই ঘটনা সেই ব্যাপারটাকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আনমনা হয়ে হাঁটতে হাঁটতে হোটেল থেকে বেশ খানিকটা দূরে এসে পড়েছে অস্মি। কুয়াশার চাদরে ঢাকা পলাশ গাছটার নিচে কি যেন একটা বিন্দুর মতো চোখে পড়ল। কে কে ওখানে? চিৎকার করে উঠল অস্মি। একটা ছোট্ট বাচ্চা মেয়ে কার সাথে যেন কথা বলছে ওখানে।
মেয়েটার হাতে হলুদ রঙের কি যেন একটা ফুল। বয়স আন্দাজ 4-5 তো হবেই। এত ভোরে ঘন কুয়াশার মধ্যে একটা বাচ্চা মেয়ে এখানে কি করছে? নিজের মনেই বলে উঠল অশ্মি। বার কতক মেয়েটাকে ডাকতেই সে অশ্মির দিকে একবারও না ফিরে উল্টে দৌড় লাগালো। দাঁড়াও, এই এই কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। তারপর দূরের কুয়াশায় কোথায় যেন মিলিয়ে গেল। এদিকে অশ্মিও ছুট লাগালো মেয়েটার পিছু পিছু। কিছুক্ষণের মধ্যেই গ্রামের সেই কাল ভৈরবের মন্দিরের সামনে এসে পড়ল সে। মন্দিরের দরজায় অবশ্য তালা ঝুলছে, কিন্তু মেয়েটা তো এদিকেই এলো। এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? বেশ অবাকই হলো অশ্মি। মন্দিরের ঠিক পাশেই একটা হলুদ রঙের ফুলের গাছ। গ্রামের লোকেরা একে হলুদ পলাশ বলেই জানে, কিন্তু ফুলটার যেন একটা মাতাল করা সুগন্ধ আছে। ধীরে ধীরে একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ছিল অশ্মি। হঠাৎই ট্রাউজারের পকেটে রাখা ফোনটা বেজে উঠল। অশ্মি, এই এত সকালে কোথায় গিয়েছিস তুই? আমার সাথে ঘুরতে এসেও একা একা এত সকালে বেরিয়ে গেলি? না না, তুই 10 মিনিটের মধ্যে হোটেলে আয়। কিন্তু শোন। না না, আমি কিচ্ছু জানি না, তাড়াতাড়ি আসবি ব্যাস। আচ্ছা, আসছি। অশ্মি হোটেলে ফিরতেই লক্ষ্মী যেন হই হই করে উঠল। দিদিমণি, ও দিদিমণি, কোথায় গেছিলেন আপনি? দাদাবাবু তো খুব চিন্তা করছিল। এই তো সামনেই একটু হাঁটছিলাম, খুব টায়ার্ড লাগছে। 2টো কফি পাঠিয়ে দিও না লক্ষ্মী। এই বলে সে এগিয়ে গেল ঘরের দিকে। ঘরে ঢুকতেই এবার অভি প্রশ্ন করল, কোথায় গিয়েছিলি তুই? এই তো একটু সামনেই ছিলাম অভি। কিন্তু তোর মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি লুকোচ্ছিস আমার কাছে? বল বল, নতুন বয়ফ্রেন্ড পেলি নাকি এখানে? উফ, নট ফানি অভি, কেসটা কিন্তু খুব সিরিয়াস। কিসের কেস? অশ্মি কিছু একটা বলতেই যাবে এমন সময় লক্ষ্মী এসে খবর দিল তার সাথে কে নাকি দেখা করতে এসেছে। আমার সাথে? কিন্তু এই অপরিচিত জায়গায় আমার সাথে আবার কে দেখা করতে এলো? পর মুহূর্তেই দরজা ঠেলে যে ঘরে ঢুকলো তাকে দেখে বেশ অবাক হয়ে গেল। পুনম, কি হয়েছে পুনম? শান্ত হও, তুমি এভাবে কাঁদছো কেন? আপনি আমার মেয়েটাকে বাঁচান, ও ছাড়া আমার আর কেউ নেই। তিতির, কি হয়েছে তিতিরের? এই অভি, ওকে একটু জল দে না। এক গ্লাস জল ঝড়ের গতিতে খেয়ে বলতে শুরু করলো পুনম। কাল রাতে আমার পাশে ওকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়েছিলাম। ভোরে একটা আওয়াজে হঠাৎ ঘুম ভেঙে গেল। কোনো এক বাচ্চার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল হয়তো। আমি ঘুমের ঘোরে উঠে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। ঘরে গিয়ে দেখি তিতির বিছানায় নেই। তারপর থেকে সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই তিতির। আমার মেয়েটার পরিণতি বাকি বাচ্চাগুলোর মতো হবে না তো? ও ছাড়া আমার আর কেউ নেই, আমি মরে যাব। পাগলের মতো বিলাপ করছে সে। না পেরে অশ্মি বলল, একটু শান্ত হও পুনম, একটু শান্ত হও। বিপদের সময় যতটা ধৈর্য ধরে কাজ করা যায় তত তাড়াতাড়ি কিন্তু সেই বিপদ থেকে বের হয়ে আসা যায়। তিতিরকে আমরা ঠিক ফিরিয়ে আনবো। কিন্তু কিভাবে? যদি আমরা ফিরিয়ে আনার আগেই ওর কিছু একটা। থিঙ্ক পজিটিভ পুনম। সবার আগে তুমি আমায় বলো তো, তিতিরের নিখোঁজ যাওয়ার আগে তিতিরের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ বা কোনো ঘটনা যা তিতিরের মিসিং হওয়ার সাথে কানেক্টেড, এমন কিছু লক্ষ্য করেছিলে? না, তবে কিছু একটা যেন ভেবে নিয়ে আবারও বলে চলল পুনম। আমি কাল বিকেলে ওকে নিয়ে একটু শুয়েছিলাম। আমার চোখ তো লেগে এসেছিল। তারপর দেখি তিতির বিছানায় নেই। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ দেখি ও বাইরে থেকে এলো। আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম কোথায় গেছিল, বলল
কোনো আন্টি নাকি ওকে ইয়েলো ফ্লাওয়ার দেখাতে নিয়ে গেছিল। ইয়েলো ফ্লাওয়ার মানে হলুদ রঙের ফুল? ও মাই গড! হ্যাঁ, কেন? ইমিডিয়েটলি আমাদের ওখানে যেতে হবে। কোথায়? অত কিছু বলার সময় নেই পুনাম, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল লক্ষ্মী। হঠাৎ সে বলল, লাভ নেই দিদিমণি, যাকে আপনারা খুঁজছেন সে আবার ফিরে আসবে, কারণ অমাবস্যার তো আর মাত্র 2 দিন বাকি। অমাবস্যার দিন না আসা পর্যন্ত মেয়েটার কোনো ক্ষতি হবে না, কিন্তু তারপরেই তো ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরা শুরু হবে দিদিমণি। সব কিছু শেষ করে দেবে ও সব কিছু শেষ করে দেবে দিদিমণি। এসব আমি বিশ্বাস করি না লক্ষ্মী। নালন্দির সাথে এই গ্রামের লোকেরা যেটা করেছে সেটা অন্যায় ছিল, তার জন্য মৃত্যুদণ্ডের শাস্তিও অনেক কম, কিন্তু ওর দেওয়া অভিশাপের ফলে এসব হচ্ছে এটা আমি বিশ্বাস করি না। তিতির ফিরে আসবেই, আমি ঠিক ওকে ফিরিয়ে আনবো। পুনাম, তুমি এখন বাড়ি যাও। কিছুক্ষণ আকাশ পাতাল চিন্তা করেও এই ঘটনার কোনো কিনারা খুঁজে পেল না অস্মি। আসলে ঘটনার ঘন ঘটা এতই, তার উপর আবার পার্থিব অপার্থিব শক্তির আলোচনা, এই সব কিছুই যেন ওর অসচেতন মনে এক বিরাট প্রভাব বিস্তার করে ফেলেছে। ফলত যুক্তিসঙ্গতভাবে এই কেস সলভ করার আর কোনো রাস্তায় অস্মি অন্তত দেখতে পাচ্ছে না। কিরে অস্মি, কিছু ভাবলি? না রে অভি, মনটা যেন কেমন ভারী হয়ে আছে, কিছুই মাথায় আসছে না। আমার মনে হচ্ছে ওই মন্দিরেই, বুঝলি, ওই মন্দিরেই কিছু আছে যে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু লক্ষ্মী তো বলল মন্দিরে এখন আর পুজো হয় না, মন্দিরটা এখন বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ মন্দির, ওই হলুদ ফুলের গাছ, আর তার পাশে নালন্ডির স্বামী রকুল চৌধুরীর বাড়ি, এই 3টেই আছে যা হয়তো আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে। আর একজন আছে দিদিমণি। কার কথা বলছো বলো তো? কে আছে? নালন্ডির বাবা হরিহর কাকু। বলির রক্তে নালন্ডির স্নান থেকে ওরা আত্মহত্যা পর্যন্ত উনি সব ঘটনা জানেন দিদিমণি। বাকি আমরা তো সব অনুমানের বশে কত কিছুই না বলি, আসল ঘটনাটা উনিই বলতে পারবেন। আচ্ছা, এখন কোথায় পাবো ওনাকে? বাড়ি কোথায় ওনার? আপনারা তাড়াতাড়ি সকালের খাবারটা খেয়ে নিন, তারপর আমি আপনাদের নিয়ে যাবানে। আমার মেয়েটারে তো বাঁচাতে পারিনি দিদিমণি, এখন আর একজনের মেয়েরে যদি বাঁচাতে পারি, দেখি আপনাদের কতটা সাহায্য করতে পারি। ছলছলে চোখে বলে উঠল লক্ষ্মী। তারপর নিজেকে একটু সংবরণ করে নিয়ে আবার বলল, তবে ওনার সাথে কথা বলতে দিদিমণি আপনিই শুধু যাবেন। মেয়ের আত্মহত্যার পরের থেকে গায়ের লোকজনদের সাথে উনি আর কথা বলেন না। বেশি লোকজন দেখলে, তার মধ্যে আবার আমারে দেখলে যদি কিছু বলতে না চান। আর 5 মিনিট গেলেই হরিহরের বাড়ি। দুপুর এখন প্রায় 2টো। অভি আর লক্ষ্মী একটু আড়ালে দাঁড়ালো। অস্মি গিয়ে দাঁড়ালো হরিহরের বাড়ির উঠোনে। টিনের চালা দিয়ে গড়া একটা ছোট্ট বাড়ি। কেউ আছেন? বলছি, বাড়িতে কেউ আছেন? উঠোনে দাঁড়িয়ে বার দুয়েক ডাকার পর একজন বয়স্ক মতো লোক বেরিয়ে এলো। কে? পরনে পুরনো দিনের ধুতি, গাল ভর্তি দাড়ি, চোখ দুটো দেখলে বেশ মায়াই হবে। বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান হারানোর তীব্র যন্ত্রণাটা যেন ওই 2 চোখে প্রবলভাবে ফুটে উঠেছে। আমাকে আপনি চিনবেন না, একটু কথা ছিল তাই আর কি। এখানে এসেছো কেন? আমার কারোর সাথে কিছু বলার নেই, চলে যাও এখান থেকে। খুব বিপদে পড়ে এসেছি কাকু, একটু হেল্প করুন, একটু অনুরোধ করছি। বিপদ? হ্যাঁ কাকু, এই গ্রামের সমস্ত বাচ্চাদের ওপর কি ধরনের বিপদ যাচ্ছে আপনি তো জানেন। আমার এক পরিচিত দিদির বছর 4-এর মেয়ে আজ ভোর রাত থেকে মিসিং। অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও খোঁজ পাওয়া যায়নি। মেয়েটির বাবা নেই, মায়ের একমাত্র সম্বল।
আমি ওর মাকে কথা দিয়েছি কাকু, আমি বাচ্চাটাকে বাঁচাবো। তা তুমি আমার কাছে এসেছো কেন? পুলিশের কাছে যাও না। পুলিশ কোনো ক্লু পায়নি এ কেসের। দেখুন কাকু, যেগুলো জিজ্ঞাসা করব একটু জানলে বলবেন প্লিজ। বলো, কি জানতে চাও? নালন্ডির কথা। ওর ব্যাপারে এমন কোনো কথা যা আর কেউ জানে না। ওর নিজের সন্তান হারানোর যন্ত্রণা বুঝেছিল। আমার মেয়েকে জীবিত অবস্থায় এই গায়ের লোকেরা নানানভাবে অপমান করত। আর ওর বিবাহের পরে তো ওই পাষণ্ডটা। তবুও মেয়েটা আমার কোনোদিনও প্রতিবাদ করেনি। আমার নালন্ডি আর যাই হোক কখনো কারো ক্ষতি করতে পারে না। শেষমেশ খুব অসহায় অবস্থায় এসে ওকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই গায়ের লোকেদের মন কুসংস্কারে আচ্ছন্ন, আর তারই সুবিধা নিচ্ছে ওই মনুষ্যরূপী পিশাচগুলি। কাদের কথা বলছেন কাকু? সেটা আমি তোমাকে বলতে পারবো না। আমার নিজের প্রাণের ভয় নেই ঠিকই, কিন্তু তুমিও আমার মেয়েরই বয়সী। ওরা তোমার কোনো ক্ষতি করে দেবে। আপনি বলুন কাকু, আমার কথা ভাববেন না। আমার জীবনে মৃত্যু যদি আসার হয়, সেটা আমি বা আপনি কেউ আটকাতে পারবো না। কিন্তু এই নিরীহ প্রাণগুলো অকালে ঝরে যাবে, এ আমি চাই না। ঠিক আছে, বসো এখানে। সদর দরজাটা বন্ধ করে দিয়ে এলো বৃদ্ধ। তারপর বলতে শুরু করলো। বিবাহের পর আমার নালান্ডির জীবন ছিল স্বপ্নের মতো, কিন্তু তারপর থেকেই ওর উপরে নানা অছিলায় ওই শয়তানটা অত্যাচার শুরু করে। ওর একটা পুত্র সন্তানের চাহিদা ছিল, কিন্তু আমার মেয়ে মা হতে পারছিল না। সমস্ত টেস্ট করানোর পর দেখা যায় অক্ষমতা আমার মেয়ের মধ্যে নয়, ওই কাপুরুষটার। কিন্তু এই গায়ের লোকেরা ধরে নিল আমার মেয়েই অপয়া। তারপর ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে ধর্ষণ করল ওই মন্দিরের পুরোহিত কান্তিচরণ। এই গায়ে কোনো মেয়ে মা হতে না পারলে সবাই ওই মন্দিরে পুজো দিতে যায়। গায়ের লোকেদের মতে কান্তিচরণের অনেক শক্তি, ওর কাছে গেলে খুব তাড়াতাড়ি মেয়েরা গর্ভধারণ করে। কিন্তু নালন্ডি আমাকে সবটা বলেছিল। আমি বলেছিলাম পুলিশে বলার কথা, কিন্তু এই গায়ের কেউ ওর কথায় বিশ্বাস করলো না। উল্টে সবাই ওকেই দোষল। অগত্যা তারপর থেকে সে চুপ মেরে যায়। আমার প্রাণোচ্ছল মেয়েটা তিল তিল করে একটু একটু করে শেষ হয়ে যেতে শুরু করে। জানো তো, ও আরো আগে নিজেকে শেষ করে দিত। শুধুমাত্র ওর গর্ভের সন্তানের কথা ভেবে বেঁচে ছিল ও। বাচ্চাটার জিনগত ত্রুটি ছিল, যা এই গায়ের লোকেরা আবারও অশুভ হিসেবে ধরে নেয়। আর আমার মেয়েটার কাছ থেকে ওর সন্তানকে কেড়ে নেওয়ার মতো জঘন্য কাজ করে। শেষের কটা দিন তো পাগল হয়ে গেছিল। শুধু বিড়বিড় করে আমায় বলতো, বাবা বাবা আমাকে এই গা থেকে দূরে নিয়ে চলো, আমি আর বাঁচবো না, ওরা আমায় মেরে ফেলবে। হে আমি দেওঘর যাওয়ার টিকিটও কেটে ফেলেছিলাম, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল, সব শেষ। আমার নালন্ডি আমায় রেখেই চলে গেল। আমি যতটুকু জানি তোমাকে সবটাই বললাম মা, আর আমার কিছু বলার নেই। কিছু না, আর আমার কিছু বলার নেই, আর কিছু না। আপনি শান্ত হন কাকু, আপনি শান্ত হন। আমি কথা দিচ্ছি, নালন্ডির অপরাধীদের যাতে কঠোর শাস্তি হয় তার ব্যবস্থা আমি করব। আরও কিছুক্ষণ সেখানে বসেছিল অশ্মি। নানা কথার মাধ্যমে বৃদ্ধ মানুষটাকে বোধহয় একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল সে। তারপর একটা সময় বিদায় জানিয়ে বেরিয়ে এলো অশ্মি। এক্ষুনি একবার আমাদের মন্দিরে যেতে হবে। কিন্তু দিদিমণি, মন্দির তো এখন বন্ধ, কাল সকালের আগে যে খুলবে না।
কেন? এখন তো অমাবতী চলছে, আজ 3 দিন সবে পূরণ হবে। কাল সকালে আবার ঠাকুর মশাই এসে পুজো দেবেন। ঠিক আছে লক্ষ্মী, তুমি তাহলে এখন হোটেলে ফিরে যাও, আমি আর অভি একটু পর আসছি। যথারীতি লক্ষ্মী ফিরে গেল হোটেলে। লক্ষ্মী চলে যেতেই অভি বলল, কিরে, সিরিয়াস কিছু জানতে পারলি নাকি? কিছু নয় রে, অনেক কিছু। ধরে গেছে 60% এখন আমার চোখের সামনে। এবার বাকিটা আমাকে সলভ করতে হবে। একবার পুনমের সঙ্গে দেখা করে আমরা হোটেলে ফিরব, তারপর তোকে বলছি সবটা। অভিকে নিয়ে পুনমের বাড়ির দিকে রওনা হলো অশ্মি। কিছুটা হেঁটে বাড়ির কাছে পৌঁছানোর পর দেখল বাড়ির সামনের বড় গেটটা হা করে খোলা, এমনকি সদর দরজাটাও খোলা। ভেতরে যেতেই অবাক হয়ে গেল অশ্মি। বিছানায় তিতির শুয়ে আছে, আর তার পাশেই চিন্তিত মুখে পুনম বসে। পুনম, তিতির ফিরেছে? আনমনে বসে কিছু একটা ভাবছিল যেন পুনম। হঠাৎ অশ্মির গলার স্বরে তার সম্বিত ফিরে এলো। নিজেকে একটু সামলে নিয়ে ইতস্তত করে বলল, একটু আগেই ফিরেছে। আপনাকে অনেকবার ফোন করেছিলাম জানানোর জন্য, কিন্তু আপনি ফোন রিসিভ করছিলেন না। সরি, আমার জন্য অনেক বিরক্ত হতে হলো। এসব কি বলছো পুনম? আমি কিছু মনে করিনি। তার মানে লক্ষ্মী যেটা বলছিল সেটাই হলো? তার মানে তো এখনো তিতিরের বিপদ কাটেনি? সেটা ভেবেই আমি চিন্তায় চিন্তায় পাগল হচ্ছি অশ্মি। ও কেমন যেন একটা করছে, ঠিক করে খায়নি, আমার সাথে কোনো কথা বলেনি, একদম চুপচাপ। আমি মাম্মা বলে ডাকলাম, স্থির দৃষ্টিতে আমার থেকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। প্রায় 2 ঘন্টা হলো ঘুমোচ্ছে, আর ঘুমের মধ্যে কিসব যেন বিড়বিড় করছে। পুনমের কথাটা শুনতে শুনতেই হঠাৎ অশ্মির চোখে পড়ল টেবিলের একপাশে রাখা রয়েছে একগোছা হলুদ রঙের ফুলের থোকা। এই ফুল এখানে কি করে এলো পুনম? তিতির ওর হাতে মুঠোবন্দি করে এনেছিল। ও ঘুমিয়ে পড়ার পর আমি টেবিলে রেখে দিলাম। ফুলগুলো কিন্তু বেশ অদ্ভুত। তিতির অতক্ষণ হাতের মুঠোয় চেপে রেখেছিল, তবু নষ্ট হয়নি। ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, এই ফুলগুলো আমি নিয়ে যাচ্ছি, একটু রিসার্চ দরকার এগুলোকে নিয়েও। তুমি রেস্ট নাও পুনম, আমরা এখন আসি। আর হ্যাঁ, একটু সজাগ থেকো, আর যে কোনো রকম প্রয়োজনে নির্দ্বিধায় আমায় ফোন করো। পুনমকে আশ্বাস এবং মনের জোর দিয়ে বেরিয়ে গেল প্রাইভেট ইনভেস্টিগেটর অস্মিতা রায়চৌধুরী। সন্ধে প্রায় হয়েই এসেছে। শহরে থাকলে এই সময়টা সন্ধ্যের মতোই জমজমাট থাকে, কিন্তু এই গ্রামের পরিবেশ দেখে মধ্যরাত্রি বলেই মনে হচ্ছে। ডিনার সেরে সবে ল্যাপটপটা নিয়ে বসল অশ্মি। অনেকগুলো বিষয় সম্পর্কে ওকে খোঁজ খবর নিতে হবে। ফলত প্রায় ঘণ্টাখানেকের রিসার্চের পর অভির ডাকে ঘোর ভাঙল অশ্মির। এসে থেকে তো শুধু কাজই করে চলেছিস, আমার দিকে আর এতটুকু খেয়ালই নেই তোর। রাগ করিস না অভি, সরি, বাট তুই তো জানিস এই কেসটা তাড়াতাড়ি সলভ করা কতটা প্রয়োজন। একদিকে বছর 4 তিতিরের জীবন, আর অন্যদিকে আমি হরিহর কাকুকে কথা দিয়েছি ওনার মেয়ের অপরাধীদের আমি ঠিক শাস্তি দেব। এখন প্রত্যেকটা মিনিট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। না না, আমি সব জানি। আমার বউটা তার কাজের ব্যাপারে ঠিক কতটা কমিটেড, আমার চেয়ে ভালো আর কে জানবে। আচ্ছা, তারপর বল, কি নিয়ে রিসার্চ চলছিল শুনি? ব্ল্যাক ম্যাজিক। হোয়াট? মানে সিরিয়াসলি তুই এসবে কবে থেকে বিশ্বাস করা শুরু করলি? বিশ্বাস ঠিক বলবো না, তুই তো জানিস আমি আমার 6th সেন্সকে আমার পঞ্চেন্দ্রিয়ের থেকে বেশি কাজে লাগাই। আই জাস্ট ওপেন্ড মাই আইস অ্যান্ড সাথে সাথে এই দুটো শব্দ মাথায় এলো। এই কেসের সাথে ব্ল্যাক ম্যাজিকের কোনো সম্পর্ক আছে কি না জানি না, তবে আমার মনে হচ্ছে
কিছু একটা অপার্থিব শক্তি এই কেসে আছে। তা কি দেখলি? অনেক কিছু রে। যেমন ধর, কোনো এই জড়জগতে অবস্থানকারী কোনো মানুষ বা ভৌতিক জগতে অবস্থানকারী কোনো আত্মা, অর্থাৎ যার পার্থিব শরীরে অলরেডি মৃত্যু হয়ে গেছে, এমন আত্মাদেরও কন্ট্রোল করা যায় ব্ল্যাক ম্যাজিক দিয়ে। আচ্ছা অশ্মি, তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হবে? যা করতে হবে আজ রাতেই করতে হবে। শোনভি, আজ রাতে কিন্তু একবার আমাদের মন্দিরে যেতে হবে। পুজো তো দিনের বেলায়, তাহলে এখন রাতে ওখানে গিয়ে কি করবি? সকালে গেলেই তো হতো। ওই পুরোহিতটার সাথেও দেখা হয়ে যেত সকালে গেলে। এই পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস থাকে যা দিনের আলোয় আমরা ভালো করে দেখতে পারি না, কিন্তু রাতের অন্ধকারে তারা আবার জীবন্ত হয়ে ওঠে। কাল অমাবস্যা, তাই যে কোনোভাবে আজকের রাতটা আমাদের কাজে লাগাতেই হবে। না না, রাতে কোথাও যাওয়ার প্রয়োজন নেই অশ্মি। এমনিতেই অনেক বিপদ মাথার ওপর নিয়ে ঘুরছিস। সবার আগে তোর সেফটি, তারপর বাকি সব কিছু। সকালে যা করার করা যাবে, দরকার হলে পুলিশ ডাকবো। এখন ঘুমিয়ে পড়। কিন্তু অভি, এটা শুধুমাত্র পুলিশের সলভ করার মতো কেস নয়। এর মধ্যে অতীত, অপার্থিব কিছু জিনিস, ক্রাইম সব কিছু মিলিয়ে মিশে আছে। তুই একবার আমার সাথে চল। এখন সন্ধে, তোর যদি রাতে বেরোতে সমস্যা হয় তাহলে এখনই যাব আমরা। অগত্যা অশ্মির জোড়াজুড়িতে অভিকে রাজি হতেই হলো। লক্ষ্মীর থেকে রকুল চৌধুরীর বাড়ির ঠিকানাটা নিয়ে বেরিয়ে পড়ল ওরা। প্রায় 30 মিনিট হয়ে গেল তালাটা ভাঙার চেষ্টা করছে অভি, কিন্তু কিছুতেই ভাঙা যাচ্ছে না। অবশেষে অশ্মি একটা বেশ ধারালো পাথরখণ্ড দিয়ে সজোরে আঘাত মারল তালায়। এভাবে দুজনে মিলে আরও কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে বড় গেটটা খুলে বাড়িতে ঢুকলো অশ্মি আর অভি। গেট খুলে ঢুকতেই অশ্মির চোখে প্রথমে যেটা পড়ল সেটা হলো একটা বড় আকারের ঘড়ি, যার কাঁটা উল্টো দিকে ঘুরছে। বেশ অবাক করা কাণ্ড বটে। এবার সদর দরজার তালাটা ভেঙে দুইজনে মিলে ভিতরে প্রবেশ করল। সামনেই সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়ার রাস্তা। নিচে আর কোনো রকম রুম নেই, শুধু হল রুমের মতো একটা বসার জায়গা। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই একেবারে ডান দিকে পরপর দুটো ঘর, আর বাঁ দিকে একটা ছোট্ট রান্নাঘর। ডান দিকের একেবারে প্রথম দিকের ঘরটাতে প্রবেশ করল অশ্মি। পুরনো ঘর, ছোট ছোট বাচ্চাদের ছবি লাগানো, একটা ছোট্ট দোলনাও আছে, আর তার ঠিক পাশেই একটা আলমারি, যদিও আলমারিটা খোলাই। সেদিকে তাকাতেই অশ্মির চোখে পড়ল একেবারে প্রথম তাকে রাখা একটা ছোট্ট বাচ্চা মেয়ের সুন্দর ফ্রক, তারপর কয়েকটা পুতুল, কিছু ছোট ছোট জামা, কিছু উলে বোনা জামা। একেবারে মাঝখানে রয়েছে একটা লকারের মতো জায়গা। খানিক ইতস্তত করে লকারটা খুলে ফেলল অশ্মি। লকারের পাল্লা খুলতেই বেরিয়ে এলো কিছু সাদা কাগজ, তার উপর লাল টকটকে রং দিয়ে আঁকা গর্ভস্থ বাচ্চার ছবি। ছবির ঠিক নিচে গোটা গোটা অক্ষরে লেখা আর্ট বাই নালান্ডি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে ডেট সেখানে দেওয়া রয়েছে সেটা প্রায় 3 বছর আগের। হাতটা একটু যেন কেঁপে গেল অশ্মির। একটা আষ্টে রক্তের গন্ধে গাটা গুলিয়ে উঠছে। কাগজগুলোর পাশেই রাখা একটা বেশ মোটা ধরনের ডায়েরি। হাত বাড়িয়ে ডায়েরিটা নিল অশ্মি। তার উপর বড় বড় করে লেখা নালান্ডি চৌধুরী। তার পাশে লেখা সালটা যথারীতি 3 বছর আগের। ডায়েরিটা খুলতেই যাবে এমন সময় অভির বিকট চিৎকারে তাড়াতাড়ি করে বাইরে এলো অশ্মি। অশ্মি, তাড়াতাড়ি রান্নাঘরে আয়। রান্নাঘরে ঢুকতেই ফ্রিজটা খুলে অভি দেখালো একটা সবুজ রঙের কাঁচের বোতল লাল রঙের তরলে ভর্তি। বোতলটা নাকের কাছে আনতেই বুঝতে আর বাকি রইল না, এ তো কোনো প্রাণীর রক্ত। সারি সারি রক্ত ভর্তি বোতলে
ফ্রিজটা ভরা। এসব এসব কি অশ্মি? অভি এমনিতেই নরম ধাতের মানুষ, তার উপর রক্তে ওর ফোবিয়া আছে। ফলত বোতলগুলো দেখেই ওর হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে। শোন অভি, তুই একটু বাইরে যা, সমস্ত কিছুর একটা ফটো ক্যাপচার করতে হবে, এগুলো এভিডেন্সের কাজে লাগতে পারে। অশ্মি ওকে বাইরে পাঠিয়ে দিল। তারপর নিজে সমস্ত এভিডেন্সের অন্তত একটা করে ছবি ক্যাপচার করে এমন সময় ওর নজর পড়ল ডান দিকে সিঁড়ির গা লাগোয়া একটা ঘরে। সমস্ত ঘরে কিছু না কিছু পাওয়া গিয়েছে এই ভেবে এই ঘরটাতেও ঢুকল অশ্মি। বিশেষ কোনো আসবাবপত্র নেই, একটা বেড, তার ঠিক পাশেই একটা ওয়ার্ড্রবের ঠিক ওপরে একটা ফটো ফ্রেম, এক পুরুষ ও নারীর বেশ ঘনিষ্ঠভাবে তোলা একটা ছবি লাগানো আছে তাতে। কি যেন একটা ভেবে সেই ফটোটাকেও মোবাইল বন্দি করল অশ্মি। তারপর সবকিছু আরও একবার ভালো করে দেখে নিয়ে তারা দুইজনে বেরিয়ে এলো, রওনা হলো হোটেলের দিকে। লক্ষ্মী। হ্যাঁ দিদিমণি। সবজি কাটতে বসেছিল লক্ষ্মী। অশ্মির ডাকে সবজিটা ওখানে রেখেই উঠে এলো। এই ফটোটা দেখো তো, এনাদের চেনো? এ তো রকুল সাহেব দিদিমণি, কিন্তু ওনার সঙ্গে এটাকে, এ তো নালন্ডি নয়। ঠিক ধরেছিলাম তবে আমি। নালন্ডির বাবা মানে হরিহর কাকুর বর্ণনা মতো এ যে নালন্ডি নয় সে আমি আগেই বুঝেছিলাম। ঠিক আছে লক্ষ্মী, তুমি এখন রান্নাঘরে যাও। আর হ্যাঁ, দুটো কফি পাঠিয়ে দাও না আমাদের রুমে, মাথাটা খুব ধরেছে। ঘরে ঢুকে অশ্মি অভিকে বলল, জানিস অভি, আমার মনে হয় রকুলবাবুর এমন কিছু ইতিহাস বা রহস্য আছে যা আমরা বা এই গায়ের লোকেরা জানে না। অত শিক্ষিত লোক, তবুও পুত্র সন্তানের আকাঙ্ক্ষা। লোকটা ঠিক যেন সুবিধের নয়, বুঝলি? কি করে খোঁজিনি বলতো? উনি থাকেন কোথায় এখন? লক্ষ্মীর কথা অনুযায়ী তো উনি এখন কলকাতায় চলে গেছেন। ওখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ান। কখন গ্রামে আসেন আর কখন যান কেউই টের পান না। আচ্ছা, তাহলে একটা কাজ করি। সুমন আমার ছোটবেলাকার বন্ধু এবং ও তো ওই ইউনিভার্সিটিতেই জয়েন করেছে বছর 2 হলো। ওকে বরং ওই ছবিটা পাঠিয়ে দিই, নিশ্চয়ই কিছু জানা যাবে তাহলে। তাই কর। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার একটু রেস্ট কর। তুই শুয়ে পড়, আমার একটু কাজ আছে। একটা ছোট্ট সেতু, তার ওপরেই মন্দিরটা। মন্দিরের ভেতর থেকে চিৎকার ভেসে আসছে। অশ্মি ছুটতে ছুটতে ভিতরে গেল। মন্দিরের গর্ভগৃহে এসে থমকে দাঁড়ালো সে। একটা ওরই বয়সী মেয়ে মেঝেতে লুটিয়ে পাগলের মতো ছটফট করছে। মেয়েটার চারদিকে গোল বৃত্ত আঁকা, বৃত্ত বরাবর দাউ দাউ করে জ্বলছে আগুন। সামনেই যজ্ঞের আয়োজন করে চলেছে এক লাল বস্ত্র পরিহিত লোক। লোকটার গলায় আবার নরকঙ্কালের মালা। লোকটা মেঝেতে কি সব যেন আঁকি বুকি কাটছে, যার মাঝখানে রয়েছে কতগুলি ছোট ছোট পুতুল, যাদের বুকগুলো এঁফোড় ওপর করে দিয়েছে কতগুলি ধারালো সূঁচ। সেই সাথে রয়েছে একটা ছোট নরকঙ্কাল। এসব দৃশ্য দেখার পর অশ্মি যেই পা বাড়াতে যাবে অমনি লোকটার দৃষ্টি পড়ল তার উপর। লাল টকটকে একেবারে জবা ফুলের মতো চোখ দুটো তুলে ঠোঁটে একটা ক্রূর হাসি নিয়ে বলল, প্রাণে বাঁচতে চাইলে চলে যা এই গাঁ থেকে। আমার কাজে বাধা দিতে চাইলে অকালে মরবি। চলে যা, চলে যা, চলে যা বলছি। কথাগুলো যেন কাঁপুনি ধরিয়ে দিল অশ্মির সারাটা শরীরে। পকেটে রাখা এমার্জেন্সি ছুরিটা বার করতেই যাবে, এমন সময় হঠাৎ সেই বিকট দেখতে লোকটা এসে ঝাঁপিয়ে পড়ল ওর ঠিক সামনে। তার হাতে এখন ধারালো একটা ছুরি। খিলখিল করে হাসছে লোকটা।
অস্মিকে এতটুকু সতর্ক হওয়ার সময় না দিয়ে হঠাৎই তার বুকে একেবারে হৃৎপিণ্ড বরাবর ছুরিটা বসিয়ে দিল লোকটা। রাত প্রায় 12টা বাজে। ল্যাম্প শেডের হালকা আলোয় বেশ সুন্দর মায়াবী লাগছে ঘরটাকে। বিছানার একপাশে অঘরে ঘুমোচ্ছে অভি। ল্যাপটপে অনেকক্ষণ কাজ করতে করতে হালকা চোখ লেগে এসেছিল অস্মির। খুব বেশিক্ষণ হয়নি ও ঘুমিয়েছে। এরই মধ্যে এরকম একটা ভয়ানক স্বপ্ন দেখছিল। এখনও অস্মির পুরো শরীরটা কাঁপছে। এদিকে ল্যাপটপের স্ক্রিনে সেই কাগজে রক্ত দিয়ে আঁকা গর্ভস্থ বাচ্চাটির ছবি। ওই ছবিটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল অস্মি। কখন যে চোখটা লেগে গিয়েছে নিজেও বুঝতে পারেনি। এবার ল্যাপটপটা বন্ধ করে ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। ভালোবাসা বুঝি এমনই হয়, একটা গোটা মানুষকে সম্পূর্ণ অন্য একটা মানুষে রূপান্তরিত করার ক্ষমতা বুঝি এই ভালোবাসারই আছে। কোনো এক ভোরে ফোটা গোলাপের মিষ্টি সুগন্ধের মতো একটা মানুষের জীবনকেও যেন মধুর কোনো এক রূপকথায় পরিণত করতে পারে এই ভালোবাসা। ডায়েরির প্রথম কয়েকটা পাতায় সুখী দাম্পত্যের কত শত মিষ্টি গল্পের ছবি শব্দের মায়াজালে বন্দি করে রেখেছে নালেন্ডি, যেন কোনো রূপকথার গল্প। অস্মি নিজেও যেন হারিয়ে যাচ্ছিল কোনো এক অতীতে ঘটে যাওয়া এক যুবতীর প্রথম ভালোবাসার রোমাঞ্চকর অনুভূতির ভিড়ে। তবে ছবিটা যেন ধীরে ধীরে বদলাতে শুরু করল। সেই সাথে নালেন্ডির সুখী দাম্পত্যের বর্ণনাও আস্তে আস্তে কমছে। হঠাৎ একটা পৃষ্ঠায় গোটা গোটা অক্ষরে লেখা 4টি শব্দ প্রবলভাবে দৃষ্টি আকর্ষণ করল অস্মির। নারী জন্মই বুঝি অপরাধের। তবে গোটা পৃষ্ঠায় আর কোনো শব্দ নেই, শুধু কি সব যেন হিজিবিজি ছবি আঁকা। ঠিক পরের পাতায় নালেন্ডি আবার লিখেছে, আমার রাজকন্যা, তোর হতভাগিনী মাকে ক্ষমা করিস তুই। ওই জানোয়ারটা তোকে আবার আমার কাছ থেকে কেড়ে নিল। 2 বার তুই এলি, কিন্তু তোকে ফিরে যেতে হলো। সেদিনের রক্তে ভেসে যাওয়া মাংসপিণ্ডের সাথে আমার মনে ওর জন্য বেঁচে থাকা ছিটে ফোটা দুর্বলতাটুকুও ভেসে গেছে। তুই চিন্তা করিস না মা, তোর মা আবার তোকে নিয়ে আসবে। তুই একদম চিন্তা করিস না। প্রথমবার তোর মা লড়তে পারেনি, এবারে তোর মা ঠিক লড়বে, তুই দেখিস। ওই হলুদ ফুলেরা আমার খুব প্রিয়, ওর ছায়ায় তোরা ভালো থাকিস। তোর হতভাগিনী মায়ের গর্ভে আর আসিস না আর। শেষের শব্দগুলোর কালি কিছুটা আবছা হয়ে এসেছে। কাঁপা কাঁপা হাতে পাতা উল্টাতে থাকলো অস্মি। পরবর্তী পৃষ্ঠাগুলোতে আর বিশেষ কিছু লেখা নেই। হঠাৎই একেবারে শেষের পাতায় লেখা একটা চিঠি চোখে পড়ল অস্মির। প্রিয় বাবা, আমি হেরে গেলাম বাবা। জীবনের এই যুদ্ধে লড়াই করার মতো শক্তি আমার এই শরীর মনে আর অবশিষ্ট নেই। গোলাপের 2টো পাপড়ি দেখে নিজের জীবনের পথ আমি নিজেই বেছে নিয়েছিলাম, কিন্তু এই পথ যে এতটা কর্টকাকীর্ণ হবে তা কি করে বুঝতাম বলো? আর পারছি না বাবা। রক্তাক্ত হতে হতে আমার এই শরীরের প্রায় সমস্ত রক্ত শুষে নিয়েছে ওই জানোয়ারের দল। মানুষরূপে পিশাচ নাকি ভগবানের উপাসনা করে, গাঁয়ের লোকেরা ওকে ভগবান রূপে পুজো করে। আমার শরীরটাকে ছিলে খেয়েছে ও। আমারই সন্তানের খুনের রক্তে ও আমাকে স্নান করালো বাবা, আমাকে স্নান করালো। ছোটবেলা থেকে যে মন্দিরে ভগবানের দর্শন করতে যেতাম, সেই মন্দির আসলে একটা নরক বাবা। আমারই সন্তানের রক্তে আমার মাতৃত্বকে বিসর্জন করিয়ে দিল ওই নরক। আর যার ভালোবাসায় একদিন গোলাপের সুমিষ্ট সুবাস অনুভব করেছিলাম, আজ তার ভালোবাসাতেই আমি রক্তাক্ত হয়ে গেছি বাবা। নিজের 3টে সন্তানকে খুন করেছে ও, আমাকেও কোনো দিনও ভালোবাসেনি। ওর জীবনে আরও অনেক নারী আছে,
শুধুমাত্র একটা পুত্র সন্তানের আশায় ও আমাকে বিয়ে করেছিল, কিন্তু ও এখানেই থামবে না। ও আরও অনেক মায়েদের মাতৃত্ব রক্ত স্রোতে বিসর্জন দেবে। নিজেদের স্বার্থশুদ্ধির জন্য ওরা অনেক ছোট ছোট প্রাণ গিলে নেবে। পুরোহিত কান্তিচরণ ওই বলির রক্ত দিয়ে তার ব্ল্যাক ম্যাজিকের শক্তি 10 গুণ বাড়াবে। তারপর বলি দেওয়া বাচ্চাগুলোর প্রাণ শক্তি নিজের মধ্যে শুষে নিয়ে নিজের আয়ু বাড়াবে। এখনো 25টা বাচ্চার বলির রক্তে ভাসবে ওই মন্দির। আমার সন্তানের বলি ওই যজ্ঞের শুরু। এই সমস্ত নরবলির পর ওই রক্ত দিয়ে নাকি জন্ম হবে নর পিশাচের আকাঙ্ক্ষিত পুত্র সন্তানের। আরো কত মায়ের কোল খালি হবে। অবশ্য যে গাঁয়ের মানুষেরা কোনো এক মাকে তারই সন্তানের রক্তে স্নান করিয়ে উল্লাসে মেতে উঠতে পারে, সে গাঁ ধ্বংস হয়ে যাওয়াই শ্রেয়। মাতৃত্ব সেই গায়ে অভিশপ্তই থাক। ভালো থেকো বাবা। নিজের ভালোবাসা, মাতৃত্ব, পবিত্রতা সর্বস্ব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে আজ মৃত্যু হচ্ছে তোমার নালন্ডির। পরজন্মে আবার ফিরে আসবো তোমার মেয়ে হই। ওই জন্মটা ঠিক সাজাবো একদম মনের মতো করেই। ইতি। চোখটা ঝাপসা হয়ে আসছে অস্মির। রাত প্রায় 2টো বাজে। চোখে মুখে একটু জল দিয়ে ব্যালকনিতে এসে বসল অস্মি। হাসনুহানার মাতাল করা ঘ্রাণী বাতাসটা ভরে উঠেছে। একেবারে অমাবস্যার আগের রাত হওয়ায় এক সীমাহীন গাঢ় অন্ধকারের সমুদ্রে যেন গোটা গ্রামটা নিমজ্জিত। শুধুমাত্র হোটেলের সামনের রাস্তাটায় মৃদু আলো নজরে পড়ছে। হঠাৎই অস্মি দেখল সেই রাস্তা দিয়ে 2 জন হেঁটে যাচ্ছে। প্রথমজন একটা ছোট বাচ্চা, আর তার পেছনে ছুটছে একজন মহিলা। হোটেলের বড় গেটটা রাতে খোলাই থাকে, তাই বেরোতে খুব একটা অসুবিধা হলো না। তড়িঘড়ি একটা ছুরি, পেপার স্প্রে আর একটা দেশলাই ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো অস্মি। হোটেলের মেন গেটটার সামনে আসতেই ওর চোখে পড়ল একটা ছোট্ট পুতুল মাটিতে পড়ে আছে, আর ঠিক তার পাশেই সেই হলুদ ফুলের কিছু পাপড়ি ছড়ানো। পুতুলটার মুখটা যেন একদম মানুষের মতোই জীবন্ত। পুতুলের চোখ দুটো অস্মিকে দেখে হাসছে যেন। কিছুক্ষণ পুতুলটির মুখের দিকে চেয়ে থেকে সেটাকে পকেটে ভরে নিল অস্মি। তারপর ফোনের টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করল। যতই ও পথ এগোচ্ছে ততই যেন গাঢ় অন্ধকার তার গোটা শরীরটাই জাঁকিয়ে বসছে। হাঁটতে হাঁটতে একেবারে গ্রামের শেষ প্রান্তে এসে পড়ল অস্মি। এ কি, এত রাতে মন্দিরের দরজা খোলা? মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে কিছু মন্ত্রোচ্চারণের শব্দ। তাড়াতাড়ি করে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে যাবে এমন সময় পকেটে রাখা ফোনটা হঠাৎই বেজে উঠল। অস্মি, এই তুই কোথায়? এই তো মন্দিরের বাইরে আছি। আরে এত রাতে ওখানে গিয়েছিস কেন? একটা বাচ্চা মেয়ে। অস্মির কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে এলো চিৎকারের আওয়াজ। এই অভি, আমি এখন রাখছি, গিয়ে সব বলবো। ফোনটা কেটে দিয়েই হন্তদন্ত হয়ে মন্দিরের একেবারে গর্ভগৃহেই ঢুকতে গেল অস্মি। এমন সময় বেকায়দায় সিঁড়িটাতে পা পিছলে গর্ভগৃহের প্রবেশ পথের সামনে মুখ থুবড়ে পড়ল। সেই অবস্থাতেই ভেতরের দৃশ্য দেখে সারাটা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল অস্মির। ভেতরে জ্বলছে এক প্রবল অগ্নিকুণ্ড। ঠিক তার সামনেই লাল বস্ত্র পরিহিত একটা লোক বসে আছে। কি যেন বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছে লোকটা। আগুনের সামনেই লাল তরল ভর্তি কয়েকটা বোতল, তার পাশেই বেশ কিছু সংখ্যক পুতুল রাখা, যাদের প্রত্যেকেরই বুক বরাবর একটা করে ধারালো ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে।
অগ্নিকুণ্ডের ঠিক উল্টো দিকে একটা বাচ্চা মেয়ে বসে। মেয়েটা আর কেউ নয়, তিতির। আর তার সামনেই একটা বৃত্তের মধ্যে পড়ে আছে এক মহিলার দেহ। দেহটা উপর করে শোয়ানো, বৃত্তের চারিদিকে দাও দাও করে জ্বলছে আগুন। 2 সেকেন্ডের জন্য কি একটা ভেবে নিয়ে তাড়াতাড়ি ছুটে গেল অশ্মি। তবে অশ্মি অনুভব করল ওর দেহটা যেন হঠাৎই ভারী হয়ে আসছে। কিছুতেই সে তিতিরের কাছে পৌঁছাতে পারছে না। সেই অবস্থাতেই চিৎকার করে উঠল অশ্মি, এসব বন্ধ করুন, বন্ধ করুন বলছি। আচমকা লাল বস্ত্র পরিহিত লোকটা যেন ঝড়ের গতিতে অশ্মির সামনে এসে দাঁড়ালো। তারপর ধারালো ছুরিটা বসিয়ে দিতে শুরু করলো অশ্মির সারা গায়ে। রক্তে ভেসে যাচ্ছে মেঝেটা। কিছুক্ষণ ছটফট করতে করতে জ্ঞান হারালো অশ্মি। এমন সময় হঠাৎ একটা স্যুট বুট পরিহিত লোক এসে দাঁড়ালো ওর দেহটার ঠিক পাশেই। বলল, যজ্ঞের সময় পেরিয়ে যাচ্ছে, ভোর হতে কিন্তু আর কিছু সময় বাকি। তাড়াতাড়ি বলির ব্যবস্থা করো কান্তিচরণ, আমাদের এতদিনের সব পরিশ্রম মাটিতে যাবে না হলে। এই বডি কি করব? ওগুলোর পরে ব্যবস্থা করছি, তুমি আগে বলির ব্যবস্থা শুরু করো তো। ছেড়ে দিন আমার মেয়েটাকে, ওকে মারবেন না প্লিজ, ছেড়ে দিন। মাথায় রক্ত চড়ে গেল কান্তিচরণের। হিংস্র দৃষ্টিতে সে চাইল পুনমের দিকে। পর মুহূর্তেই দৃষ্টিটাকে স্বাভাবিক করে নিচু স্বরে বলল, ঠিক আছে, হ্যাঁ, তোর মেয়েকে ছেড়ে দেব। এখন মুখ বন্ধ করে আমার সাথে চল। সময় পেরিয়ে যাচ্ছে কান্তিচরণ। আপনি এখানেই বসুন রকুল সাহেব, আমি ঠিক 20 মিনিটের মধ্যে চলে আসব। টাকা যখন নিয়েছি কাজ করেই ছাড়ব। আপনি ততক্ষণে সমস্ত মেঝেটা রক্ত দিয়ে লেপন করুন, এতে আমাদের যজ্ঞের মাহাত্ম্য আরো বাড়বে। ভৈরবদেব সন্তুষ্ট হবেন। মন্দিরের গর্ভগৃহের ঠিক ডান দিক দিয়ে নিচের দিকে নেমে গিয়েছে সিঁড়ি। মাটির নিচে একটা গোপন ঘর। বাইরে থেকে দেখলে যা অনুমান করা শক্ত। কাঁদতে কাঁদতে পুরোহিতের পিছন পিছন যেতে লাগলো পুনম। ঘরে প্রবেশ করা মাত্রই সজোরে ওকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল কান্তিচরণ। সেই আঘাত সহ্য করতে না পেরে পুনমের কপাল ফেটে গেল। সেখান থেকে রক্ত ঝরতে শুরু করেছে। এসব আপনি কি করছেন ঠাকুর মশাই? মেয়েকে বাঁচাতে চাস তো? হ্যাঁ, তাহলে আমি যা চাইছি মুখ বন্ধ করে আমায় দিয়ে দে। আমাকে খুশি করলেই তোর মেয়েকে জীবন্ত অবস্থায় এই মন্দির থেকে নিয়ে যেতে পারবি। এসব কি বলছিস শয়তান? তুই বলেছিলি যজ্ঞের পর আমার মেয়ের মাথার উপর থেকে সব বিপদ কেটে যাবে। মাথায় রক্ত চেপে গেল কান্তিচরণের। হিংস্র জানোয়ারের মতো ধারালো দাঁতগুলো বসিয়ে দিতে শুরু করলো পুনমের গোটা দেহ জুড়ে। পুরো মেঝেটা রক্তাক্ত হয়ে গিয়েছে। এভাবে প্রায় 30 মিনিট ধরে পুনমের দেহটার ওপর অকথ্য অত্যাচারের পর শারীরিক তৃপ্তিতে এক পৈশাচিক হাসি হেসে উঠল কান্তিচরণ। তারপর পুনমের নিথর হয়ে যাওয়া দেহটাকে এক লাথিতে সরিয়ে এগিয়ে চলল গর্ভগৃহের দিকে। ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া পুনমের রক্তাক্ত দেহটা পড়ে রইল মন্দিরের ওই গোপন কুঠরিতেই। এদিকে বালির ব্যবস্থা হয়ে গিয়েছে। মন্দিরের পুরো মেঝেটা রক্ত দিয়ে ধুয়ে ফেলেছে রকুল চৌধুরী। অশ্মির নিথর দেহ পড়ে রয়েছে গৃহের এক কোণে। এমন সময় হঠাৎ ঝড়ের তাণ্ডব শুরু হলো, যেন এক মহাপ্রলয়। মন্দিরের ঠিক দরজার সামনে এসে পড়ল হলুদ ফুলের ওই গাছটা। হাওয়ার এই শো শো শব্দে জ্ঞান ফিরে এলো অশ্মির। ও দেখল বলির জন্য তিতিরের দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে কান্তিচরণ। হাতে তার
মস্ত এক দা। তড়িঘড়ি পকেট থেকে রিভলভারটা বার করলো অশ্মি। তারপর সেটা চালিয়ে দিল কান্তিচরণের হাত লক্ষ্য করে। তবে গুলিটা কিন্তু কান্তিচরণকে ছুঁল না, বদলে তার পিছনে দাঁড়িয়ে থাকা রকুল সাহেবের একেবারে হৃৎপিণ্ডে গিয়ে বিঁধল। কান্তিচরণের চোখ দুটো ধপ করে জ্বলে উঠল। সে ধেয়ে এলো অশ্মির দিকে, তারপর তার চুলের মুঠি চেপে ধরে আছাড় মেরে ফেলল মেঝেতে। তারপর নখের হিংস্র আঁচড়ে ফালা ফালা করে দিতে থাকলো অশ্মির গোটা দেহটা। না না, দুর্বল হলে চলবে না। অস্মিতা রায়চৌধুরী কখনো দুর্বল হতে পারে না। না না, তিতিরকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে তিতিরকে। নিজের মনে কিছুটা শক্তি জুগিয়ে উঠে দাঁড়ালো অশ্মি। তারপর কান্তিচরণকে দেওয়ালের দিকে সজোরে ধাক্কা মেরে ফেলল। দেওয়ালে বাড়ি খেয়ে কান্তিচরণ আবারও আক্রমণের জন্য তৈরি হতেই যাবে, এমন সময় তাকে থেমে যেতে হলো। কি ভেবেছিস তোর যা ইচ্ছা তাই করবি? পকেট থেকে ছুরিটা বার করে কাঁপা কাঁপা হাতে কান্তিচরণের গলার ঠিক নলি বরাবর চেপে ধরল অশ্মি। যেটা জিজ্ঞাসা করব সব সত্যি বলবি। কেন করছিস এসব? হ্যাঁ, মন্দিরে নরবলি, এতগুলো বাচ্চার খুন কেন করছিস এসব? বল, কেন করছিস? হঠাৎই পিছন থেকে একটা আঘাতে অশ্মি মেঝেতে ছিটকে পড়ল। কে? আমি দিদিমণি। লক্ষ্মী, তুমি? অভি কোথায়? ঘুমোচ্ছে। কিছুক্ষণের জন্য একেবারে শান্তির দেশে পাঠিয়ে দিয়েছি দাদাবাবুকে। ভোরের আগে আর উঠবে না। এসব এসব তুমি কি বলছো লক্ষ্মী? তুমি এত নাক গলাতে কেন এলে বলো দিনি দিদিমণি? হানিমুনে এসেছিলে, হানিমুন করে ফিরে যেতে। আমাদের যজ্ঞের মাঝে যে আসবে, আমার গুরুদেবের শরীরে যে আঘাত দেবে, তাকেও যে মরতে হবে দিদিমণি। কান্তিচরণ, কান্তিচরণ তোমার? হঠাৎই লক্ষ্মীর মুখটা এক বিকট আকার নিল। আমি তো সেই পিশাচি দিদিমণি, তুমি যারে খুঁজছিলে। এই বলে লক্ষ্মী একটা বৃত্ত এঁকে দিল অশ্মির চারিদিকে। তারপর আগুন ধরিয়ে দিল বৃত্ত বরাবর। তারপর সেই আগুনের মধ্যে কিছু হলুদ ফুল দিয়ে দিল। এই ফুলের ভারী শক্তি জানেন দিদিমণি। এই ফুল পুড়লে ভারী মিষ্টি গন্ধ বেরোয়। আপনিও খুব শিগগিরই ঘুমিয়ে পড়বেন। এর গন্ধে বিষ আছে। জ্ঞান ফিরতে তড়িঘড়ি স্থানীয় পুলিশ আর অশ্মির ইনভেস্টিগেশন ফোর্সকে সমস্তটা জানিয়ে অভি বেরিয়ে পড়ল মন্দিরের উদ্দেশ্যে। এদিকে মন্দিরে তখন বিষাক্ত গ্যাসের এক চক্রাকার বৃত্তে আবদ্ধ হয়ে রয়েছে অশ্মি। সেই সাথে বারংবার ছুরি আর নখের আঘাতে যন্ত্রণায় কোকিয়ে উঠছে সে। তবুও শেষ চেষ্টা ওকে করতেই হবে। হে ঈশ্বর, ঈশ্বর, একটা পথ দেখাও আমাকে। কথাটা বলেই গণ্ডির কোনো রকম বাঁধন না মেনে অশ্মি ছুটে গেল তিতিরের দিকে। ধারালো দা নিয়ে তিতিরের ছোট্ট শরীরটাতে কোপ বসাতে এগিয়ে চলেছে কান্তিচরণ। পাশে দাঁড়িয়ে উল্লাস করছে লক্ষ্মী। অশ্মি ছুটে এসে এক ধাক্কায় কান্তিচরণকে সরিয়ে তিতিরকে হাড়িকাঠ থেকে মুক্ত করল। কিন্তু ততক্ষণে ক্রোধান্বিত দুই পিশাচির ধারালো দাঁয়ের কোপ এসে বসেছে অশ্মির ঠিক তলপেট বরাবর। মুহূর্তের বিলম্ব, তারপরেই তলপেটটা কোনো রকমে চেপে ধরে আবারও উঠে দাঁড়ালো অশ্মি। যেন এক অতি প্রাকৃতিক কোনো শক্তি ওর শরীরে জাঁকিয়ে বসে ওকে শক্তি যোগাচ্ছে। এবার কান্তিচরণকে পুনরায় আক্রমণের কোনো রকম সুযোগ না দিয়ে সজোরে এক লাথি বসিয়ে দিল তার বুক বরাবর। নরপিশাচটা কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ল। উল্টো দিকে লক্ষ্মী আঘাত করতে এলে ওর চুলের মুঠি ধরে আগুনের মাঝে ছুঁড়ে ফেলল অশ্মি। তারপর মেঝেতে রাখা কয়েকটা বিষাক্ত হলুদ ফুল ছুঁড়ে দিল আগুনের মধ্যে।
অশ্মির পায়ের আঘাতে এতটাই জোর ছিল, বোধহয় কান্তিচরণের পাঁজরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। যন্ত্রণায় কাতরাচ্ছে সে। অশ্মি এবার ওর পা দুটো টানতে টানতে ঠাকুরের মূর্তির একেবারে সামনে এনে ফেলল। শয়তান, তোর পাপের খরা এবার পূর্ণ হয়েছে। আমার সর্বস্ব ঠেলে আমায় মেরেছিলি, এবার আমার পালা। কে তুই? আমি একজন নারী। একদিন এক নারীর অসহায়তা দেখেছি, আজ স্পর্ধা দেখ। বলির দাটা নিয়ে এসেই সরাসরি কোপ বসিয়ে দিল কান্তিচরণের যৌনাঙ্গ বরাবর। কাল ভৈরবের সামনের বেদিটা মুহূর্তের মধ্যে রক্তাক্ত হলো। এই পুরুষাঙ্গ তোদের অহংকার, তাই না? কত শিশু, কত কন্যা ভ্রূণ, কত নিষ্পাপ নারীদের হত্যা করেছিস। এক মায়ের মাতৃত্বকে অভিশপ্ত করেছিস। এতটাই অভিশপ্ত করেছিস যে বুকের শয্যাতীত যন্ত্রণা নিয়ে এক হীন আত্মার ন্যায় মৃত্যুবরণ করেছে। তোর এই পুরুষাঙ্গ ছিনিয়ে তোকে মারবো তোকে আজ। এত সহজে তোর মৃত্যু হবে না। একটু একটু করে যন্ত্রণা সহ্য করে মরবি তুই। কান্তিচরণের সারা শরীরে একের পর এক কোপ বসিয়ে দিচ্ছে অশ্মি। শেষ আঘাতটা করে মাটিতে লুটিয়ে পড়ল অশ্মি। সেই সাথে নালহান্ডির আত্মা তার প্রতিশোধ শেষ করে চিরতরে বিদায় নিল অশ্মির দেহ তথা এই গ্রামের জল বাতাস ছেড়ে। এতদিন পর আজ বোধহয় সে কিছুটা শান্তি পেয়েছে, কারণ তার মতো এই গ্রামে আর কোনো মায়ের কোল যাতে শূন্য না হয় তার ব্যবস্থা সে করেছে। মিসেস রায়চৌধুরী, আর ইউ ফিলিং বেটার নাও? অভি তিতির কোথায়? অভি চোখ খুলেই কেমন যেন করে উঠল অশ্মি। আরে রিল্যাক্স, আপনার হাজবেন্ড বাইরে আছেন, আমি পাঠিয়ে দিচ্ছি। কি হয়েছিল আমার? আসলে আপনি 3 দিন সেন্সলেস ছিলেন। মৃত্যুর সাথে রীতিমতন লড়াই করেছেন আপনি। আই মাস্ট সে, আপনার মতন সাহসী নারী কিন্তু আমি আর দুটো দেখিনি। আপনি রেস্ট নিন, আমি মিস্টার চৌধুরীকে পাঠিয়ে দিচ্ছি। অশ্মি বাচ্চাদের মতো অশ্মিকে জড়িয়ে ধরে কেঁদেই ফেলল অভি। আরে আমি ঠিক আছি অভি। এই অভি, কাঁদছিস কেন? আগে বল, পুনাম, তিতির ওরা ঠিক আছে তো? তিতির ঠিক আছে, মাইনর ইনজুরি, ও বাইরেই আছে। আর পুনাম? শি ইজ নো মোর অশ্মি, শি ইজ নো মোর। কি বলছিস অভি? কি করে? ও গড, আমার সেদিনের রাতের কথা কিছু মনে পড়ছে না কেন? উফ। মাথাটা চেপে ধরে বলল অশ্মি। শি ইজ ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার্ড। আর ওই পুরোহিত আর রকুল চৌধুরী? আমরা তোকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি মন্দিরের গর্ভগৃহ থেকে। ওখান থেকে 3টে ডেড বডি উদ্ধার হয়, পুরোহিত, লক্ষ্মী আর রকুল বাবুর। পুরোহিতকে কেউ যেন খুব বাজেভাবে খুন করেছে, আর লক্ষ্মীর দেহের 90% তো পুড়ে গিয়েছিল। আর রকুল চৌধুরীর দেহ, মাই গড, ইউ ওন্ট বিলিভ, মানে রকুল চৌধুরীর দেহটা 2 ভাগে ভাগ করা ছিল, মানে
খুব নির্মমভাবে মৃত্যু হয়েছে লোকটার। মানে তিনজনেই ডেড? কে খুন করেছে কিছু ইনভেস্টিগেশন হয়েছে, বাট নো এভিডেন্স। আর এত নির্মমভাবে খুন কোনো মানুষ করতে পারে বলে তো কারো মনে হচ্ছে না। এমন সময় তিতিরকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অশ্মি ডাকল। তিতির ধীর পায়ে এগিয়ে এসে বলল, আন্টি, মাম্মাম কখন আসবে? খুব মিস করছি মাম্মামকে। মাথায় হাত বুলিয়ে দিল অশ্মি। এইটুকু বাচ্চাকে মিথ্যে বলে সান্ত্বনা দেবে নাকি সত্যি বলে আঘাত বুঝে উঠতে পারল না সে। একটু ভেবে নিয়ে বলল, মাম্মাম একটা কাজে গেছে সোনা, তুমি ততদিন আঙ্কেল আর আমার কাছে ভালো বেবির মতো থাকবে তো? আমার ওপর রাগ করে মাম্মাম চলে গেছে তাই না? সেদিন ওই আন্টির পেছন পেছন আমি চলে যাচ্ছিলাম বলে মাম্মামের খুব মন খারাপ ছিল। আমাকে ভালো করার জন্য মাম্মামও একটা আঙ্কেলের সাথে মন্দিরে চলে আসে। তারপর তো কিছুই মনে পড়ছে না। কাঁদে না তিতির সোনা, ইউ আর মাই স্ট্রং গার্ল। মাম্মাম না আসা পর্যন্ত গুড গার্ল হয়ে থাকতে হবে তো। ওকে আন্টি। এই তো গুড গার্ল। ওকে, এবার যাও, তুমি রেস্ট নাও। কাল আমরা বাড়ি নিয়ে যাব তোমায়। যাবে তো? ঘাড় নেড়ে সম্মতি জানালো তিতির। মেয়েটা ছোট হলেও যেন একটা পরিণত বুদ্ধির ছাপ আছে ওর চোখে মুখে। শোনভি, আমার একটা ডিসিশন আছে। তিতিরের তো পুনাম ছাড়া কেউ নেই। ওইটুকু বাচ্চা একা একা কি করবে? অনাথ আশ্রমে আমি ওকে দেব না, আমি ওকে অ্যাডপ্ট করতে চাই। গ্রেট, আমরা মা বাবা হব অশ্মি। কিন্তু মা কি মানবে? আরে শোন, না মানলে মানিয়ে নেব, মেহুনা, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা বেশ, তবে আমার কিন্তু একটা ছোট্ট অভিযায়। প্রিন্সেস তো আমরা পেয়েই গেছি, আর একটা ছোট্ট প্রিন্স এলে আমাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে, আর মাও হ্যাপি হয়ে যাবে। আগে আমার ব্রেভ বউটা একটু সুস্থ হোক। পরম নির্ভরতায় অভির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল অশ্মি। মাস দুয়েক পরের ঘটনা। মিসেস চৌধুরী, আপনার ইনজুরি এখন ওকে, বাট আপনার ইউটেরাস সিভিয়ারলি ইনজিওর্ড হয়েছে। আপনি হয়তো আর কখনো কনসিভ করতে পারবেন না। অশ্মি কেঁপে উঠল। এক করুণ দৃষ্টি দিয়ে চাইল পাশে দাঁড়িয়ে থাকা অভির দিকে। অভি ওকে একটু সামলে নিয়ে বলল, এসব কি বলছেন ডক্টর? দেখুন মিস্টার চৌধুরী, আমি টেস্ট রিপোর্ট দেখেই তারপরে বলছি। আপনি যদি বায়োলজিক্যাল চাইল্ড নিতে চান তাহলে আইভিএফ বা সেরোগেসির দিকে যেতে পারেন। বাড়িতে এসে অনবরত কেঁদেই চলেছে অশ্মি। ওর মাথায় হাত রেখে অভি বলল, কাঁদিস না অশ্মি, সব ঠিক হয়ে যাবে দেখবি। ফুঁপিয়ে উঠে অভির বুকে মাথা রাখল অশ্মি। তিতির ওদের পাশেই ঘুমোচ্ছিল। কখন যেন সে জেগে উঠেছে। হঠাৎ বলল, আন্টি, তুমি কাঁদছো কেন? তুমি তো খুব ব্রেভ না? আমি মাম্মামের স্টারের সামনে গিয়ে বলেছি তুমি আমায় কত ভালোবাসো, একদম মাম্মামের মতো। দেখো, আমিও বড় হয়ে ঠিক তোমার মতোই হব। কথাটা বলেই শক্ত করে জড়িয়ে ধরল অশ্মিকে। বছর 20 পরের ঘটনা। এক সাংবাদিক সম্মেলনে তিতির রায়চৌধুরীকে প্রশ্ন করছে উপস্থিত এক সাংবাদিক। মিস তিতির রায়চৌধুরী, আপনি আপনার এই সাফল্যের কৃতিত্ব কাকে দিতে চান? আপনার ইন্সপিরেশন কে? অবশ্যই আমার মা অস্মিতা রায়চৌধুরী আর বাবা অভি রায়চৌধুরীকে। ওরাই আমার জীবনের অনুপ্রেরণা। আমার মা আমাকে তৈরি করেছে জানেন। তিতির রায়চৌধুরী থেকে আইপিএস তিতির রায়চৌধুরী হওয়ার জার্নিটা একেবারেই সহজ ছিল না। অনেক বাধা বিপত্তি এসেছে, অনেক। যেহেতু আমি আমার মায়ের বায়োলজিক্যাল সন্তান নই, সেই কারণেই সমাজের অনেকে, এমনকি আমার ঠাকুমা পর্যন্ত আমার মাকে এই কারণে অনেক কথা বলেছে।
আমার মায়ের নারীত্ব নিয়ে কথা উঠেছিল, জাস্ট ইম্যাজিন। কিন্তু আমার মা সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে একটু একটু করে আমায় গড়ে তুলেছে, আর তার সাথে নিজেকে আরও সাকসেসফুল, আরও বেটার আর আরও পারফেক্ট একজন হিউম্যান হিসাবে গড়ে তুলেছে। কোনো দিনও আমার গায়ে সেসব কথার একটা আজ পর্যন্ত আসতে দেয়নি উনি। নিজের জীবনের সমস্ত সুখ মা আমার জন্য, এই সমাজের জন্য বিসর্জন দিয়েছে। আজ আমি যা, সব কিছু আমার মায়ের জন্য। আমার মায়ের চেয়ে সাহসী নারী আমি দ্বিতীয়টি দেখিনি, বিশ্বাস করুন, সত্যিই দেখিনি। শুধু আমার নয়, একটি গ্রামে অনেক মায়ের সন্তানের প্রাণ বাঁচিয়েছিল আমার মা। নিজের জীবনের পরোয়া না করে যেসব কেস আমার মায়ের কাছে এসেছে, সবগুলো নিজের মন প্রাণ দিয়ে সলভ করে গেছে। কারণ কাজটা মায়ের কাছে শুধু কাজ ছিল না, একটা সাধনার মতো ছিল। একটা মার্ডার কেস সলভ করতে গিয়ে মাকে খুন হতে হয়। মায়ের খুনিদের শাস্তি আমি দেবই, এটা আমার মাকে করা আমার প্রমিস। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা দিনও নিজের জন্য বাঁচেনি ওই মানুষটা। আর আমার বাবা ঢাল হয়ে সব সময় আমার আর আমার মায়ের পাশে থেকেছে ওই মানুষটা। এরকম পুরুষ জীবনে থাকলে একজন নারী সাকসেসফুল তো হবেই। আই এম জাস্ট প্রাউড অফ দেম। সেদিনের সেই ছোট্ট তিতির আজ অনেকটা বড় হয়ে গিয়েছে। আইপিএস অফিসার তিতির রায়চৌধুরীর কথাগুলো শুনতে শুনতে অভির চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অশ্মির ছবিটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ মাই লাভ, and I miss you. I miss you so much. আপনারা শুনছিলেন রিয়া পালের কাহিনী অভিশপ্ত মাতৃত্ব। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তবেই আমাদের সমস্ত গল্প সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে দেখা হবে আবারও কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।